ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রকে আরও একবার সঙ্গে করে নিয়ে। সূচিপত্র সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। বিঠুরের রাজপথ। সেই রাজপথ দিয়েই ছুটে চলেছে দুটো ঘোড়া, একটি সাদা একটি কালো। সাদা ঘোড়ার সবারই একটি মেয়ে, বয়স 7 বছর, আর কালো ঘোড়ার সবারই একটি ছেলে, বয়স 18 বছর। ঘোড়া দুটো যেমন তেজি তেমনি ক্ষিপ্র তাদের গতি। রাস্তার দুধারের বাড়ির জানলা থেকে উদ্গ্রীব নরনারী চেয়ে চেয়ে দেখছে কিশোর কিশোরীর এই অশ্বচালনা। কেমন সুন্দরভাবে তারা ধরে রেখেছে ঘোড়ার লাগাম। ছোট ছোট দুখানি তরবারি ঝুলছে দুজনেরই কোমর থেকে। দুজনেরই মাথায় শিরস্ত্রাণ, আর সকালবেলার সূর্যের দীপ্ত আলো ঠিকরে পড়ছে তাতে। বীরত্বের প্রতিমা যেন দুটি। পথচারীরা সসম্ভ্রমে তাদের পথ ছেড়ে দিচ্ছে। পাশাপাশি চলছে দুজন। নগর সীমান্তে এসে দুজনে থামল। মনু, চলো এবার ফিরি, বলল কিশোরটি। চলো না ভাই, আর একটু ঘুরে আসি। একটু হেসেই উত্তর দিল কিশোরী। না না, বড্ড দেরি হয়ে যাবে। তারপরই ঘোড়া ছুটিয়ে দুজনে ফিরে আসে প্রাসাদে। মুহুর্মুহুর হেসাধ্বনি করতে করতে ঘোড়া দুটো থামল প্রাসাদ তোরণে। তাদের মুখের কজায়ের দুপাশ বেয়ে তখন ঝরছে ফেন ও পল্লব। প্রাসাদের সকলেরই বিস্ময়াহত মুখ দিয়ে শব্দ বের হলো, অপূর্ব। হ্যাঁ হ্যাঁ, অপূর্ব। আরে বাহ, এ তো সাংঘাতিক। হ্যাঁ, অপূর্ব। হ্যাঁ, সত্যিই তাই। অপূর্ব এই কিশোর, আর অপরূপা ওই কিশোরী। এই কিশোর নানা সাহেব, ধুন্ধুপন্ত নানা সাহেব, পুনার প্রসিদ্ধ পেশোয়া বাজিরাবের দত্তক পুত্র। আর ওই কিশোরী লক্ষ্মীবাই, ঝাঁসির বীরাঙ্গনা রানী লক্ষ্মীবাই। ভারতের ইতিহাসের আকাশের দুটি উজ্জ্বল নক্ষত্র, কালের প্রান্তর পার হয়ে যাদের দুটি আজও এখনো ঝলমল করছে। আজ আপনারা শুনবেন মণি বাগচির কলমে নানা সাহেব অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন ঝাঁসির রানী ও নানা সাহেব। আজ গল্পের প্রথম পর্ব। আজকের গল্প শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের নতুন শ্রোতা বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে। আর আপনি যদি আমাদের পুরনো শ্রোতা বন্ধু হন, আমাদেরকে হারিয়ে ফেলেছিলেন, তারপর আরও একবার খুঁজে পেয়ে গিয়েছেন ইউটিউবে, তাহলে তো আরও একবার সাবস্ক্রাইব করতে হয় সূচিপত্রের গল্পকে, আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্প বা পরের পর্বের নোটিফিকেশনের জন্য। গল্প ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন, সঙ্গে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, অন্যান্য ভূমিকায় অরিত্রী, পোস্টার ডিজাইন রাই ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজাবাবু। শুরু হচ্ছে আজকের গল্প মণি বাগচির কলমে নানা সাহেব অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন ঝাঁসির রানী ও নানা সাহেব, প্রথম পর্ব। সেতারা, নাগপুর ও পুনা, একসময় এই 3 জায়গায় ছিল 3টে মারাঠা বংশ। ভারতবর্ষের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে সেতারা, নাগপুর আর পুনা। আমরা যে সময়ের কথা বলছি তখন ভারতবর্ষে চলছে কোম্পানির রাজত্ব, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। লর্ড ডালহৌসি তখন গভর্নর জেনারেল, আর তিনিই তো ছিলেন এই সময়ের ভারতবর্ষের ভাগ্যবিধাতা। 8 বছর সময় ধরে তিনি শাসন করেছিলেন এই দেশ। এই 8 বছরের মধ্যে ভারতবর্ষের মানচিত্র বদলে দিয়েছিলেন। ভারতের অনেক স্বাধীন রাজ্য একে একে জোর করে তুলে নিয়েছিলেন কোম্পানির হাতে। সঙ্গে দেশীয় রাজাদের অনেকগুলো রাজ্য তিনি বিনা যুদ্ধেই গ্রাস করেছিলেন। না, সে আর কিছুই নয়, রাজনীতির কৌশল।
এই লর্ড ডালহৌসি একটা অদ্ভুত ধরনের আইন তৈরি করেছিলেন। আমাদের দেশের হিন্দুদের মধ্যে একটা নিয়ম আছে, যদি কারো কখনো ছেলে না হয় তাহলে সে অন্য কারো ছেলেকে নিজের ছেলের মতো লালন পালন করতে পারে এবং মারা যাওয়ার সময় সেই ছেলেকেই সে তার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে যেতে পারে। একেই তো আমাদের শাস্ত্রে বলে দত্তক নেওয়া। আর যে ছেলেকে দত্তক নেওয়া হয় তাকে বলে দত্তক পুত্র। আমাদের নানা সাহেব, তিনিও ছিলেন পেশোয়া বাজিরাওয়েরই দত্তক পুত্র। এইভাবে দত্তক নেওয়া শাস্ত্রীয় বিধি ছিল এবং সমাজ কারো দত্তক পুত্রকে তার নিজেরই ঔরসজাত ছেলের মতোই মর্যাদা দিত। কোম্পানির আমলে ভারতবর্ষে ছোট ছোট অনেকগুলো স্বাধীন রাজা ছিল। সেই সব রাজ্যের অনেক রাজারই কোনো সন্তান থাকত না, তাই তো রাজ্য রক্ষার জন্য তারা দত্তক পুত্র নিতেন। ডালহৌসি দেখলেন এই একটা মস্ত বড় সুযোগ। দেশীয় রাজারা স্বাধীন হলেও তারা ছিলেন কোম্পানিরই আশ্রিত, কাজেই অনেক ব্যাপারে কোম্পানির বিধি বিধান তাদের মেনে চলতে হতো এবং প্রত্যেকের রাজ্যেই থাকতেন একজন করে কোম্পানির প্রতিনিধি। এদেরকে বলা হতো রেসিডেন্ট। লর্ড ডালহৌসি আইনে বললেন, যেসব রাজা দত্তক নেবেন কোম্পানি তা অনুমোদন করবেন এবং কোম্পানি অনুমোদন না করলে সেই রাজ্য রাজার মৃত্যুর পর কোম্পানিরই হাতে চলে যাবে। কিন্তু রাজা সেই দত্তক পুত্রকে যে সমস্ত বিষয় সম্পত্তি দিয়ে যাবেন কোম্পানি তাতে হাতও দেবে না। এই রকমই আশ্রিত রাজ্যের মধ্যে সেতারা, নাগপুর আর পুনার রাজারা ছিলেন মারাঠা বংশের সন্তান। ডালহৌসির এই আইনের আঘাত সর্বপ্রথম গিয়ে পড়ল সেতারা রাজ্যের ওপর। ব্যাপারটা প্রকাশ্যে আসতেই প্রত্যেকেই বিস্ময়ে, আতঙ্কে, ভয়ে চমকে উঠল। এ কি বিচিত্র বিধান কোম্পানির! এ যে ধর্মের ওপর আঘাত! দত্তক নেওয়া যে আমাদের শাস্ত্রেই আছে। কিন্তু এসব প্রতিবাদে কান দেবার মতন মানুষ তিনি তো লর্ড ডালহৌসি নন। যেমন করে হোক ভারতের কোম্পানির রাজ্যের পরিধি তাকে বাড়াতেই হবে, ছলে বলে কৌশলে অথবা নোংরামি করে। আর সেই জন্য ডালহৌসির এই আইন, না আইন নয়, রাজনীতির একটা কৌশল মাত্র। এই কথাই বলতে লাগলো প্রত্যেকটি ভারতীয় স্বাধীন রাজারা। অবশ্য এর আগে অস্ত্রের বলে তিনি অধিকার করেছেন আরও দুটো বড় বড় রাজ্য, পাঞ্জাব ও ব্রহ্মদেশের পেগু। আর এইবার আইনের নামে তিনি বিস্তার করলেন তার অত্যন্ত নীচ কৌশলের জাল। প্রথমেই তার দৃষ্টি পড়ল সেতারার উপর। তার সর্বগ্রাসী ক্ষুধার প্রথম আহুতি এই সেতারা, ছত্রপতি শিবাজির সেতারা। এই সেতারার দুর্গ থেকেই শিবাজি তার গুরু রামদাস স্বামীকে ভিক্ষা করতে দেখে সমস্ত মারাঠা রাজ্য একদিন তারই চরণে অর্পণ করেন এবং গৈরিক পতাকা উড়িয়ে বৈরাগীর উত্তরীয় সযত্নে ধারণ করেন। শিবাজির তুর্য নিনাদে একদিন দুর্ধর্ষ ওই মোঘল বাদশা পর্যন্ত থরথর করে কেঁপে উঠেছিল। একদিন মহারাষ্ট্রের প্রান্তর থেকে ছত্রপতির বজ্রশিখা যুগান্তরের বিদ্যুৎ বহ্নিতে দিক দিগন্তে এঁকে দিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার মহামন্ত্র লেখন। সেই শিবাজি মহারাজের সেতারা ডালহৌসির কলমের একটি খোঁচায় কোম্পানি রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে গেল। মারাঠা বীর শিবাজির বংশধর প্রতাপ সিংহকে রাতের অন্ধকারে বিনা বিচারে নির্বাসিত করে কোম্পানি। তার সমস্ত ধন সম্পত্তি অর্থ বাজেয়াপ্ত করে। ডালহৌসি সেতারা অধিকারের পথ নিষ্কণ্টক করলেন। কৃষ্ণার জলপ্রপাতে সেদিন প্রতিধ্বনিত হয়ে উঠেছিল সেতারার মর্মব্যথা। মৃত্যুর আগে রাজ্যভ্রষ্ট প্রতাপ সিংহ শাস্ত্রের নিয়মানুসারে দত্তক গ্রহণ করেন, আর সঙ্গে সঙ্গেই ডালহৌসি সেই দত্তককে অসিদ্ধ বলে ঘোষণাও করেন। সেতারার গদির ওপর সেদিন আর কোনো উত্তরাধিকারী নেই। এই কারণ দেখিয়ে ডালহৌসি সেদিন সেই রাজ্যটিকে গ্রাস করলেন। এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে অনেক দিন আগে। তারপর ডালহৌসির সেন দৃষ্টি পড়ল নাগপুরের ওপর। এই নাগপুর রাজ্য ছিল ভোসলা রাজাদের অধিকারে।
ভোসলারাও মারাঠা। নাগপুরের রাজা রঘুজি ভোসলার সঙ্গে ইংরেজদের একটা সন্ধি হল। সেই সন্ধিতে বলা হল যে তার রাজ্য পুরুষানুক্রমে ভোসলা বংশেরই অধীনে থাকবে। ২৭ বছর পরে তৃতীয় রঘুজি মারা গেলেন। তার বড় রানী বঙ্কবাই তার স্বামীরই এক ঘনিষ্ঠ আত্মীয়ের বালককে দত্তক নিলেন। নাগপুর প্রাসাদে ব্রিটিশ রেসিডেন্টের সামনেই যথাযথ বিধি মেনে এই কাজের অনুষ্ঠান হয়। কিন্তু ডালহৌসির বুভুক্ষা তো তখন সর্বগ্রাসী। পরোয়ানা জারি হল। নাগপুর রাজ্যের আসল উত্তরাধিকারী কেউ নেই। অতএব এই নাগপুর রাজ্যের মালিক এখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নাগপুর রাজ্যটা ভোসলাদের হাত থেকে চলে গেল। মহারানী বঙ্কবাইয়ের আবেদনও কোম্পানির দরবারে গ্রাহ্যই হল না। তিনি বিলেতে পর্যন্ত আপিল করলেন, কিন্তু ফল কিছুই হল না। রাজ্য তো গ্রাস করলেনই, সেই সঙ্গে ভোসলা বংশের বিপুল ধনভাণ্ডার পর্যন্ত ইংরেজরা অধিকার করল। প্রাসাদের অন্তর্মহল থেকে রানীদের লক্ষ লক্ষ টাকার মণি, মুক্ত, অর্থ, সম্পদ, গয়না, সেগুলো সমস্তটাই সেদিন কোম্পানি লুট করতে দ্বিধা পর্যন্ত করেনি। আর পুনা রাজ্য, সে তো ডালহৌসির অনেক আগেই ইংরেজের হস্তগত হয়েছিল। দ্বিতীয় মারাঠা যুদ্ধে পেশোয়া বাজিরাও কোম্পানির কাছে আত্মসমর্পণ করেছিলেন। তখন কোম্পানি তার রাজ্য তার থেকে কেড়ে নিয়ে তাকে বিঠুরে একটা জায়গির দিলেন। বিঠুরের জায়গির ও কোম্পানির কাছে থেকে বছরে ৮ লক্ষ টাকা করে বৃত্তি পেয়ে বাজিরাও শেষ জীবনে অগাধ ঐশ্বর্যের অধিপতি হয়েছিলেন। না, বাজিরাওয়ের কোনো ছেলেপুলে ছিল না। তিনি দত্তকপুত্র গ্রহণ করে তাকেই পেশোয়া উপাধি ও বার্ষিক বৃত্তি দেবার জন্য কোম্পানির কাছে আবেদন করলেন। কোম্পানি এই বাজিরাওয়ের কাছ থেকে অনেক উপকার পাওয়া সত্ত্বেও তার এই অনুরোধ অগ্রাহ্য করলেন। বাজিরাও মারা গেলে পরে এই দত্তকপুত্রই বিঠুরের অধিপতি হলেন। আর এই দত্তকপুত্রই ধন্ধুপান্ত নানা সাহেব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে ডাকতেন নানা সাহেব বলে। আজ থেকে অনেক বছর আগে এই অত্যাচারী নির্মম ব্রিটিশের অপশাসনের বিরুদ্ধে ভারতবর্ষে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, নানা সাহেব ছিলেন সেই বিদ্রোহেরই অন্যতম নায়ক। দ্বিতীয় মারাঠা যুদ্ধের পর ভারতবর্ষে মারাঠাদের সমস্ত ক্ষমতা আর গৌরব লোপ পেল। তখন বাজিরাও শেষ পেশোয়া। তিনি শেষবারের মতো ইংরেজদের সঙ্গে যুদ্ধ করলেন। কিন্তু কিছুই লাভ হল না। পরাজয়ের গ্লানি নিয়ে বাজিরাও ইংরেজ সেনাপতি স্যার জন ম্যাকলামের হাতে আত্মসমর্পণ করলেন। সেদিন ছিল ৩রা জুন ১৮১৮ সাল। তারপর পুনার দরবারে শেষবারের মতো সিংহাসনে বসে মারাঠার শেষ পেশোয়া ইংরেজ সেনাপতির সামনে ঘোষণা করলেন, আজ থেকে আমি দ্বিতীয় বাজিরাও পেশোয়া পদবি ত্যাগ করলাম। তারপর মহামান্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুনা দরবারের শাসনভার একেবারে নিজেদের হাতে তুলে নিলেন। ইংরেজ সেনাপতি বাজিরাওয়ের সঙ্গে করমর্দন করে বললেন, বাজিরাও, কোম্পানি আপনাকে বছরে ৮ লক্ষ টাকা করে বৃত্তি দিতে রাজি। আপনি এই কাগজে সই করুন। কাগজে নয়, সন্ধিপত্রে পেশোয়ার নামাঙ্কিত মুদ্রা শেষবারের মতো অঙ্কিত হল। সেই সন্ধিপত্রে বাজিরাও তার সমস্ত সত্ত্ব আর রাজকীয় ক্ষমতা একেবারে ত্যাগ করলেন। মহামান্য পেশোয়া বাজিরাও তখন থেকে হলেন কোম্পানির বৃত্তিভোগী এক জায়গিরদার। ভারতবর্ষের ইতিহাসে সেদিন ইতিহাসের চাকা এইভাবেই ঘুরে গিয়েছিল। ইংরেজরা সৌজন্য দেখাল, কিন্তু চিরদিনের মতো খর্ব করে দিল বিশাল মারাঠা শক্তিকে, যে মারাঠা শক্তির কাছে ওই মোঘলরা বারবার হয়রান হয়েছিল। পুনা থেকে বাজিরাও চলে এলেন একেবারে উত্তর পশ্চিম প্রদেশে। কানপুরের কাছে বিঠুর বলে একটা জায়গা ছিল। সেখানকার নদীর তীরের মনোরম নির্জন স্থান বাজিরাওয়ের খুব পছন্দ হল। তিনি বিঠুরে থাকার জন্য অনুমতি চাইলেন। কোম্পানি সরকারও সঙ্গে সঙ্গেই তাকে সেই অনুমতি দিয়েও দিলেন।
তার সঙ্গে চললেন তার আত্মীয় স্বজন, দাসদাসী এবং বহু মারাঠা প্রজা। সৈন্য সামন্তও কিছু গেল তার সঙ্গে, গেল হাতি আর ঘোড়া। তৈরি হল বিঠুরে তার জন্য নতুন এক প্রাসাদ। দেখতে দেখতেই সেই প্রাসাদ ধনে জনে ঐশ্বর্যে একেবারে ভরে উঠল। কোম্পানি বাজিরাওকে বিঠুরে একটা জায়গির দিলেন। সেখানে তার বহু মারাঠা প্রজা এসে একে একে বাস করতে লাগল। অল্পদিনের মধ্যেই নাম না জানা জায়গা বিঠুর হয়ে উঠল ছোটখাটো একটা শহর, আর তৈরি হল নতুন একটা দুর্গ। অবশ্য কোম্পানি এই সময় এই রাজ্যচ্যুত পেশোয়ার প্রতি একটু সৌজন্যও দেখালেন। এই বিঠুরের অধিবাসীরা গভর্নমেন্টের দেওয়ানি আর ফৌজদারি শাসন থেকে বিমুক্ত হল। সেখানে ভূতপূর্ব পেশোয়ার শাসন চলতে লাগল। বাজিরাও এইভাবেই বিঠুরে বাস করতে লাগলেন। দিন যায়, বিঠুরের নাম চারদিকে ছড়িয়ে পড়ল। সেখানে দুর্গ, সৈন্য, কামান সবই আছে। আছে অসংখ্য মারাঠা বীর, আর আছেন বাজিরাও। তাহলে কি ভূতপূর্ব পেশোয়া বিঠুরে বসেই ইংরেজের বিরুদ্ধে চক্রান্ত করছেন? অসম্ভব নয়। এই মারাঠাদের হাতে মোগলরা কিরকম লাঞ্ছিত হয়েছিল, অতীতের সেই ইতিহাস সে তো এই সেদিনের ঘটনা মাত্র। ব্রিটিশ গভর্নমেন্টের মনে কিন্তু ভয় জাগল। হ্যাঁ, ভয়ের আরও একটা কারণ ছিল। সেই সময়ে কিন্তু দেশের সর্বত্র শান্তি ছিল না। ভারতে ইংরেজ কোম্পানির সাম্রাজ্য বিস্তার শুরু করেছে, কিন্তু তখনও পর্যন্ত অশান্তি আর বিশৃঙ্খলার ভাব মোটেই কমেনি। তার ওপর মারাঠারা, তারা তো যুদ্ধকৌশলে প্রচণ্ড পটু। সেই জাতের এতগুলো লোক যদি এক জায়গাতে থাকে, তাহলে তো ভাবনার কথাই বই কি। এই সব ভেবে কোম্পানির সরকার আরও একটু সতর্ক হল। দূর থেকেই তারা দৃষ্টি রাখলেন বিঠুরের ওপর, আর সেই সঙ্গে বিঠুরের নতুন জায়গিরদার বাজিরাওয়েরও উপর। কিন্তু বাজিরাও না, তার মনে কোনো মতলবই ছিল না। তিনি এখন গভর্নমেন্টের বিশ্বস্ত বন্ধু। শুধু বন্ধু নন, ইংরেজদের দুঃসময়ে তাদের সাহায্য করতে তিনি ত্রুটি পর্যন্ত করতেন না। যখন আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে ইংরেজ গভর্নমেন্টের কোষাগার শূন্য হল, তখন তারা কাতরভাবে চারদিক তাকাতে লাগল। বাজিরাও তখন 5 লক্ষ টাকা ধার দিলেন ইংরেজ গভর্নমেন্টকে। তারপর পাঞ্জাব যখন ইংরেজ কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, যখন রণদুর্মদ খালসা সৈন্য ইংরেজ রাজ্য আক্রমণ করবে বলে অসীম সাহসে শতদ্রু পার হল, তখন বাজিরাও নিজের খরচে কোম্পানিকে 1000 অশ্বারোহী, 1000 পদাতিক সৈন্য দিয়ে সাহায্য করলেন। আর কোম্পানি এই ঘটনাগুলো থেকে ভূতপূর্ব পেশোয়ার নতুন বন্ধুত্বের আরও একবার প্রমাণ পেলেন। এইভাবেই সৌজন্য আর বন্ধুত্ব দেখিয়ে বাজিরাও গভর্নমেন্টের খুব প্রিয় পাত্র হয়ে উঠলেন। তিনি ভুলেই গেলেন যে একসময় তিনিই ছিলেন পুনার পেশোয়া। ভুলেই গেলেন যে একসময় তারই ভীষণ প্রতাপে সারা পশ্চিম ভারত একেবারে কেঁপে কেঁপে উঠত। যে ইংরেজ কোম্পানি একসময় পেশোয়ারের ভয়ে সন্ত্রস্ত থাকত, এখন তিনিই সেই কোম্পানির আশ্রয়ে থেকে তাদের বিপদাপদে সাহায্য করে তাদেরকেই খুশি করতে লাগলেন। বিপদে আপদে তাদের সাহায্য করে বন্ধুত্বের পরিচয় দিতে লাগলেন বাজিরাও। হ্যাঁ, শিবাজী মহারাজের মতো বীর মারাঠার সেই প্রতাপ, সেই সাহস, সেই রণ উন্মাদনা বিগত সময়ের সঙ্গে সঙ্গে একে একে পুরোটাই মাটিতে মিশে গেল। কৃষ্ণার তীরে বাজিরাওয়ের এখন দিন কাটে মালা জপ করে। বাজিরাওয়ের টাকার কিন্তু কোনো অভাব ছিল না। বিঠুরের জায়গির থেকে তিনি প্রচুর টাকা রোজগার করতেন। তার উপর কোম্পানির সরকার থেকে পেতেন বছরে 8 লক্ষ টাকা করে বৃত্তি। আর এতেই তিনি বিপুল ঐশ্বর্যের অধিপতি হয়েছিলেন। কিন্তু এই ঐশ্বর্যের উত্তরাধিকারী কোথায়? বিঠুরের এই রাজপ্রাসাদ খাঁ খাঁ করে একটি ছেলের অভাবে। বাজিরাও অপুত্রক। তাই তো সকলেই ভাবে, তিনি মারা গেলে কে ভোগ করবে এই জায়গির? কে ভোগ করবে এই বিপুল সম্পদ? কার হাতে গিয়ে পড়বে এই বিপুল ঐশ্বর্য? বাজিরাও নিজে যে কথা ভাবেন না তা কিন্তু নয়। কিন্তু উপায় কি? ব্রিটিশরা তার রাজ্য কেড়ে নিল, রাজসম্মান কেড়ে নিল, আর ভগবান তাকে পুত্রশোকে করলেন বঞ্চিত। হ্যাঁ, অদৃষ্টকে ধিক্কার দিয়ে তিনি শুধুই এখন দীর্ঘশ্বাস ফেলেন।
একদিন তারই অমাত্য রঘুজি ত্রম্বক বাজিরাওকে বললেন, আপনি এত ভাবছেন কেন? হ্যাঁ রঘুজি, আমি আর কদিন বাঁচব বলুন? হ্যাঁ, আমি মারা গেলে এই জায়গির কে দেখবে? কে ভোগ করবে আমার ঐশ্বর্য? কে থাকবে আপনাদের সাথে? কাউকে দত্তক নিন না। দত্তক? হ্যাঁ, দত্তক নিতে পারি, কিন্তু এমন ছেলে কই? বাজিরাও, আপনি অনুমতি করলেই আমি খোঁজ নিতে পারি। তবে তাই নাও রঘুজি। মাথেরান। মহারাষ্ট্রের এক প্রান্তে আকাশচুম্বী মাথেরান পাহাড়, আর এই পাহাড়েরই নিচে মকমলের মতো সবুজ নরম উপত্যকা। সেই রমণীয় উপত্যকার কোলে ছোট্ট একটি গ্রাম, গ্রামের নাম বেনু। সেই বেনু গ্রামে বহু সম্ভ্রান্ত প্রাচীন মারাঠা পরিবারের বাস। তাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ছিলেন মাধবরাও নারায়ণ ভাট আর তার স্ত্রী গঙ্গাবাই। তিনি খুবই পুণ্যবতী। দারিদ্র্যের মধ্যেও এরা দুজনে খুব সুখে শান্তিতেই বাস করছিলেন। 1824 খ্রিস্টাব্দে পুণ্যবাই গঙ্গাবতীরই কোলে একদিন একটি ছেলের জন্ম হল। দরিদ্র মাধবরাওয়ের মুখেও হাসি ফুটল পুত্রের মুখ দেখে। শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ সহজেই বুঝতে পারলেন পুত্রটি ক্ষণজন্মা। এই পুত্রই নানা সাহেব, যার নামে ইংরেজের বুকে জাগত সে কি আতঙ্ক। ভারতবর্ষের স্বাধীনতা এবং দেশের জন্য সংগ্রাম করে যিনি আজও ইতিহাসে অমর হয়ে আছেন, সিপাহী বিদ্রোহের সেই বীর যোদ্ধা নানা সাহেব জন্মেছিলেন এইভাবে এক অখ্যাত অজ্ঞাত এক দরিদ্র মারাঠা পরিবারে। নানা সাহেবের জন্মের সময় বাজিরাও গদি ছেড়ে বিঠুরে এসে বাস করতে থাকেন। বাজিরাওয়ের সঙ্গে সঙ্গেই তার পরিচিত অনেক মারাঠা পরিবারও বিঠুরে চলে আসে। বিঠুরে বাজিরাও মারাঠাদের নিয়ে একটা নতুন বসতি স্থাপন করেছেন শুনে আরও অনেক নতুন মারাঠা পরিবার এখানে আসতে শুরু করল। আর এই নতুন দলের মধ্যেই ছিলেন বেনুগ্রামের সেই মাধবরাও। ছেলের জন্মের 3 বছর পরেই মাধবরাও সপরিবারে বিঠুরে এসে বাস করতে আরম্ভ করলেন। রঘুজি একদিন বেড়াতে বেড়াতে মাধবরাওয়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন বিকেলবেলা। মাধবরাও তার শিশুপুত্রকে নিয়ে সে সময় খেলা করছিলেন। হঠাৎই রঘুজির দৃষ্টি গিয়ে পড়ল ওই বালকের উপর। মাধবরাও কিন্তু রঘুজিকে চিনতেন না। রঘুজিই পরিচয় দিলেন। ব্রাহ্মণ তাকে অভ্যর্থনা করে নিজের গৃহে নিয়ে এলেন। রঘুজি শিশুটিকে নিয়ে নিজের কোলের ওপর বসিয়ে অনেক আদর করলেন। তখন তার মনে হল, হ্যাঁ, পেশোয়া বংশের উত্তরাধিকারী হওয়ার মতোই ছেলে বটে, কিন্তু মাধবরাও রাজি হলে তবেই না। তাই তখনই তিনি আর দত্তকের প্রস্তাব দিলেন না। মাধবরাওকে নিমন্ত্রণ করে তিনি ফিরে এলেন। বিদায় নেবার সময় শুধু বললেন, শুনুন, শুধু একা নয়, ব্রাহ্মণী পুত্র সকলকে নিয়েই যাবেন, কেমন? পরের দিন দুপুরবেলা বাজিরাও রঘুজির মুখে শুনে অবধি ব্যগ্রভাবে মাধবরাওয়ের আসার জন্য অপেক্ষা করছেন। পাছে দেরি হয় সেজন্য তিনি পালকি পাঠিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরেই পালকি এসে থামল বিঠুরের প্রাসাদ তোরণের সামনে। ওপরের অলিন্দে দাঁড়িয়েছিলেন বাজিরাও। গঙ্গাবাই যখন ছেলের হাত ধরে নামলেন, তখন কিশোর কান্তি নানা সাহেবকে দেখে বাজিরাও একেবারে মুগ্ধ হয়ে গেলেন। হ্যাঁ, সুলক্ষণযুক্ত ছেলেই বটে, রঘুজি তাহলে মিথ্যে বলেননি। ভেতরে এলে পর বাজিরাও ছেলেকে কোলে তুলে অনেক আদর করলেন। প্রাসাদের পুরনারীরাও এসে তাকে আদর করলেন। এমন একটা ছেলের অভাবেই বিঠুরের এই রাজপ্রাসাদ সে তো আজ শূন্য। শূন্য তো তার বুকও, ভাবলেন বাজিরাও। তাই তো সেই দিন থেকেই এই প্রাসাদে শিশুটার আসা যাওয়া হয়ে উঠল নিয়মিত। ক্রমে অবস্থা এমন দাঁড়ালো যে বাজিরাও একদিনও তাকে না দেখে মোটেই থাকতে পারেন না। তারপর একদিন সুযোগ মতো রঘুজি মাধবরাওয়ের কাছে গিয়ে কথাটা তুললেন।
মন দিয়ে শুনুন, পেশোয়া বাজিরাও আপনার ছেলেটিকে দত্তক নিতে চান। কথাটা শোনার পর মাধবরাও আর গঙ্গাবাই কেউই কিন্তু কোনো আপত্তি করলেন না। তারপর একদিন ভালো একটা দিন দেখে শাস্ত্র বিধিমতে বাজিরাও নানা সাহেবকে দত্তক নিলেন। নানা সাহেবকে দত্তক নেবার 3 বছর পরে বাজিরাও পরপর আরো 2 ছেলের মুখ দেখলেন। ছেলেদের নাম রাখা হল বালারাও ও বাবা ভট্ট। বালারাও ও বাবা ভট্ট নানার ছোট ভাই বলেই স্বীকৃত হলেন। বিঠুর প্রাসাদে নানা আরও 2 সাথী পেয়েছিলেন, পাণ্ডুরং ও সদাশিব। দুজনেই বাজিরাওয়ের অন্য এক ভাইয়ের ছেলে। সেই থেকেই বিঠুরের বিশাল প্রাসাদে এরা প্রত্যেকেই একসঙ্গে মানুষ হতে লাগলেন। কিছুদিন পরে নানা সাহেবের আরও একটি সঙ্গিনীও এসে জুটল, আর এই সঙ্গিনী হলেন লক্ষ্মীবাই, সিপাহী বিদ্রোহের নায়িকা ঝাঁসির রানী লক্ষ্মীবাই। কৃষ্ণরাও নামে এক মারাঠি ব্রাহ্মণ ছিলেন। কৃষ্ণরাও বাস করতেন কৃষ্ণা নদীর তীরে পুনারি এক ছোট্ট গ্রামে। পেশোয়াদের অধীনে তিনি কালেক্টরের কাজ করতেন। আর কৃষ্ণরাওয়ের ছেলে বলবন্তরাও পেশোয়া সরকারের একজন উচ্চপদস্থ সেনানায়ক ছিলেন। তার 2 ছেলের মধ্যে বড়টির নাম মোরপন্ত তাম্বে। মোরপন্ত পুনায় থাকতেন তারই ঠাকুরদার কাছে। চিমাজি আপ্পা নামে পেশোয়ারের এক সহোদর ভাইও ছিল। বাজিরাও যখন বিঠুরে চলে গেলেন, চিমাজি আপ্পা কাশিতে গিয়ে বাস করলেন। মোরপন্তের সঙ্গে চিমাজির প্রচণ্ড সদ্ভাব ছিল। চিমাজি কাশি চলে যাওয়ার পর তার প্রিয় সহচর মোরপন্তও সপরিবারে কাশি গিয়ে বসবাস করেন, আর কাশিতে তিনি চিমাজিরই দেওয়ানের কাজ করতেন। এইখানেই যথাসময়ে মোরপন্ত তাম্বের একটি মেয়েও হয়। মেয়েটিকে সবাই ডাকত মনুবাই বলে। মনুর বয়স যখন 3-4 বছর, তখন তার মা ভাগীরথীবাই মারা গেলেন। এই সময়েই মৃত্যু হয় চিমাজিরও। তখন মোরপন্ত তাম্বে কাশি ছেড়ে আবারও বিঠুরে গিয়ে বাজিরাওয়ের আশ্রয় গ্রহণ করলেন। মা হারা মেয়ে মনুবাই ছিলেন তার পিতার স্নেহ আর আদরের পাত্রী। সব সময় তিনি বাবারই কাছাকাছি থাকতেন। মোরপন্ত তার হৃদয়ের অসীম স্নেহ মেয়ের ওপর উজাড় করে ঢেলে দিয়েছিলেন। দেখতে দেখতে মনুবাই বড় হয়ে ওঠে। তার লাবণ্যময় দেহ, সুন্দর গৌরকান্তি মুখশ্রী আর সরলতা মাখানো আচার ব্যবহার দেখে সবাই তাকে ডাকত ছাবেলি বা ময়না বলে। বাজিরাওয়ের অনুচরবর্গ প্রত্যেকেই ময়নাকে ভীষণ ভালোবাসে। নানা সাহেব আর রাও সাহেবের সঙ্গে ময়না সবসময় খেলা করতেন। বাজিরাও নিজেও মেয়েটিকে খুবই স্নেহ করতেন, আর ময়নাও তার কাছে নিঃসংকোচে নানা আবদার করতেন। সঙ্গে সঙ্গেই বাজিরাও বালিকার আবদার সহজেই পূর্ণও করতেন। নানা সাহেব ঘোড়ায় চড়ে বেরোতেন, তখন তার পাশে পাশে মনুবাইও চলতেন ঘোড়ায় চড়ে। নানা সাহেব যখন তরবারি নিয়ে খেলতেন, তার দেখা দেখি মনুও তরবারি হাতে নিয়ে নানার সঙ্গেই খেলতেন। নানা সাহেব যখন হাতির পিঠে হাওদায় গিয়ে বসতেন, তখন মনু বলতেন, ভাই, আমাকে তোমার সঙ্গে নেবে না? অমনি নানা সাহেব তাকেও হাওদায় তুলে নিতেন। এইভাবেই ছোটবেলা থেকেই দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসতেন। এরম করেই ইতিহাসের এই 2টি ভাই বোন শৈশবে একসঙ্গে মানুষ হয়েছিলেন। প্রতি বছর ভাইফোঁটার দিনে ছাবেলি সোনার থালায় করে দুর্বাচন্দন সাজিয়ে এক হাতে প্রদীপ নিয়ে নানা সাহেবের মঙ্গল কামনা করতেন। বিঠুরের প্রাসাদে এই দৃশ্য একবার যে দেখত, সেই মুগ্ধ হয়ে যেত। ক্রমে ক্রমে নানা সাহেব বড় হয়ে উঠলেন। বাজিরাও কোম্পানির সরকারের কাছে আবেদন করলেন, আমি বাজিরাও ধন্দুপন্ত নানা সাহেবকে যথাবিধি দত্তক নিয়েছি। আমার এই দত্তক পুত্রকে আমি পেশোয়া উপাধিতে ভূষিত করতে চাই, এবং আমি এখন বছরে যে 8 লক্ষ টাকা করে বৃত্তি পেয়ে থাকি, আমি মারা যাওয়ার পর সেই বৃত্তির টাকা ব্রিটিশ গভর্নমেন্ট যেন তাকেই দেন। আবেদন অগ্রাহ্য হল। গভর্নমেন্টের কাছ থেকে জবাব এলো,
পেশোয়া মারা গেলে পরে তারা বিবেচনা করে তার পরিবারবর্গের ভরণ পোষণের ব্যবস্থা করবেন। আর নানা সাহেবকে পেশোয়া উপাধি দেওয়াতে গভর্নমেন্টের বিলক্ষণ আপত্তি আছে, কারণ গভর্নমেন্ট এই দত্তক গ্রহণ সিদ্ধ বলে মোটেই স্বীকার করেন না। বাজিরাওয়ের আশা একেবারে বিলুপ্ত হল। তাহলে বন্ধুত্বের এই হল পুরস্কার। একদিন দরবারে নানা সাহেবকে ডেকে বৃদ্ধ বাজিরাও বললেন, শোনো, কোম্পানি আমার কথা রাখল না। তোমাকে পেশোয়া বলে স্বীকার করতে তারা নারাজ। এমনকি সরকার থেকে আমি বছরে যে 8 লক্ষ টাকা করে বৃত্তি পাই, সেটাও আমার মৃত্যুর পর তুমি পাবে কি না তাতেও সন্দেহ। ইংরেজ আপনার গদি কেড়ে নিয়েছে, তবু তাদের বিপদে আপদে আপনি বন্ধুর মতো সাহায্য করেছেন পিতা। আর সেই বন্ধুত্বের সম্মান যারা রাখতে পারল না, তাদের সঙ্গে নানা সাহেব কোনোদিনই বন্ধুর মতো আচরণ করতে পারবে না পিতা। 27 বছরের ছেলের মুখে এরকম নির্ভীক কথা শুনে বাজিরাও বৃদ্ধ বয়সেও যৌবনের উৎসাহ বোধ করলেন। হ্যাঁ, পেশোয়া বংশের যোগ্য দত্তকে আমি পেয়েছি। কথাটা মনে মনে তিনি ভাবলেন। তবু তিনি বললেন, শোনো, এ বিষয়ে তুমি রামচন্দ্রের পরামর্শ মতো কাজ করো। ধীরে ধীরে বাজিরাওয়ের পরমায়ু ফুরিয়ে এলো। 77 বছর বয়সে একদিন হঠাৎই তিনি মারা গেলেন। বাজিরাওয়ের যখন মৃত্যু হয় তখন নানা সাহেবের বয়স 27 বছর। তার মৃত্যুর 2 বছর পরেই ভারতবর্ষে দেখা দিল এক প্রলয়ঙ্কর ঘটনা। আর সেই ঘটনারই পুরো ভাগে ছিলেন স্বয়ং নানা সাহেব। বাজিরাওয়ের মৃত্যুর পর নানা সাহেব বসলেন পেশোয়ার গদিতে। বিঠুরের জায়গিরের তিনিই হলেন মালিক। বাজিরাও তাকে খুব যত্নের সঙ্গেই লেখাপড়া শিখিয়েছিলেন। মারাঠা, উর্দু, ফার্সি, হিন্দি ছাড়াও একজন ইংরেজের কাছে নানা সাহেব ইংরেজিও ভালো করেই শিখেছিলেন। তিনি প্রত্যহ খবরের কাগজ পড়তেন। তার স্বভাব ছিল শান্ত। তিনি ছিলেন মিষ্টভাষী। কোনো রকম অমিতাচার তার চরিত্রকে কোনোদিনই কলঙ্কিত করেনি। বাজিরাওয়ের মৃত্যুর পরও তিনি কিছুকাল ইংরেজের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেই চললেন। আর তাই তো সবসময় তিনি কমিশনারের পরামর্শ গ্রহণও করতেন। নানা সাহেব এখন 30 লক্ষ টাকার অধিকারী। কোম্পানির সঙ্গে তার বন্ধুত্বের প্রমাণ হিসেবে তিনি 15 লক্ষ টাকা দিয়ে কোম্পানির কাগজ কিনলেন। বিঠুর প্রাসাদে বাজিরাওয়ের ছিল অনেকগুলো পোষ্য, অসংখ্য দাসদাসী, অনুচর, আর ছিল বেশ কিছু সৈন্য। বাজিরাওয়ের মৃত্যুর পর এদের প্রত্যেকের ভরণ পোষণের ভার পড়ল নানা সাহেবের ওপর। বাজিরাও বছরে যে 8 লক্ষ টাকা করে বৃত্তি পেতেন, তিনি মারা যাবার সঙ্গে সঙ্গেই ব্রিটিশ গভর্নমেন্ট সেই বৃত্তি বন্ধ করে দিলেন। এবার নানা সাহেব রামচন্দ্র পন্থের কাছে উপদেশ চাইলেন। এই রামচন্দ্র পন্থ ছিলেন বাজিরাওয়েরই একজন বিশ্বস্ত বন্ধু, এবং তারই ওপর ছিল বিঠুর প্রাসাদের পরিজনদের দেখাশোনা করবার ভার। তিনি আজীবন বাজিরাওয়ের হিতাকাঙ্ক্ষী বন্ধু, এবং বাজিরাওয়ের ছিল অগাধ বিশ্বাস তার উপর। মৃত্যুকালে পিতা যা বলে গিয়েছেন, নানা সাহেব কিন্তু সে কথা ভোলেননি। একদিন নানা সাহেব রামচন্দ্রকে ডেকে বললেন, দেখুন, গভর্নমেন্ট তো বৃত্তি বন্ধ করে দিয়েছে, অথচ বিঠুর দরবার, প্রাসাদের খরচ এগুলো তো কম নয়। তবে এখন কি করা উচিত? উত্তরে রামচন্দ্র বললেন, শোনো, গভর্নমেন্টের কাছে আমি তোমার হয়ে চিঠি লিখব। তাতে কি কোনো ফল হবে? আপনি কি বলেন? দেখো, ন্যায়ের দোহাই দিয়ে তো সুবিচার চাইব। যদি কোম্পানি আপনার অনুরোধ না শোনে তখন? আরে, আগে তো অনুরোধ করি, পরের কথা পরে। নানা সাহেব আর কোনো তর্কই করলেন না। রামচন্দ্র অনেক সৌজন্য আর সম্মান দেখিয়ে গভর্নমেন্টের কাছে লিখলেন, কোম্পানির ন্যায় বিচারের ওপর নানা সাহেবের অগাধ বিশ্বাস। মহামান্য কোম্পানি যেভাবে ভূতপূর্ব মহারাজের সঙ্গে ব্যবহার করেছেন, তার পুত্র নানা সাহেবও কোম্পানির কাছ থেকে সেই রকম ব্যবহারই আশা করেন। ব্রিটিশ গভর্নমেন্টের দয়া আর উদারতার উপর বর্তমান পেশোয়ার অনেক ভরসা। মারল্যান্ড সাহেব তখন বিঠুরের কমিশনার।
তিনি এই আবেদনপত্র সমর্থন করে পাঠিয়ে দিলেন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির কাছে। ডালহৌসি এই আবেদনের জবাবে লিখলেন, পেশোয়া ৪৩ বছর যাবৎ বছরে ৮ লক্ষ টাকা করে বৃত্তি ভোগ করেছেন। এছাড়া জায়গিরের উপসত্ত্ব তো তারই ছিল, আর তার থেকে তিনি কম করে হলেও ২.৫ কোটি টাকা পেয়েছেন। কমিশনারের রিপোর্ট থেকেও আমি জানতে পেরেছি যে পেশোয়ারের মৃত্যুর পর নানা সাহেব তার ব্যক্তিগত সম্পত্তি যা লাভ করেছেন তার পরিমাণও নেহাত কম নয়। দেখা যায় যে তিনি ১৬ লক্ষ টাকার কোম্পানির কাগজ, সঙ্গে ১০ লাখ টাকার মণিমুক্ত, ৩ লাখ টাকার মোহর, সঙ্গে ৮০,০০০ টাকার সোনার গহনা এবং ২০,০০০ টাকার রূপোর বাসনপত্র পেয়েছেন। এছাড়া পেশোয়া মৃত্যুকালে তার পরিবারের অন্যদের জন্য ২৮ লক্ষ টাকা রেখে গিয়েছেন। এখন পেশোয়ার যে সকল আত্মীয় স্বজন বর্তমান আছেন, গভর্নমেন্টের বিবেচনা অনুসারে তাদের কোনো রকম দাবিই নেই। আর গভর্নমেন্টের দয়ার ওপরও এই সময় তারা কোনো রকম দাবি দাওয়া আনতেই পারেন না, কারণ পেশোয়া যে সম্পত্তি রেখে গিয়েছেন তাই তাদের ভরণ পোষণের পক্ষে যথেষ্ট। রামচন্দ্র যখন নানা সাহেবকে ডালহৌসির এই জবাব পড়ে শোনাচ্ছিলেন, তখন রাগে নানা সাহেবের চোখ মুখ লাল হয়ে উঠল। তাহলে আবেদন একেবারে বিফল হলো? তাহলে আমি আজীবন পৈতৃক বৃত্তি থেকে বঞ্চিত হলাম? হঠাৎই মনে পড়ে গেল বাজিরাওয়ের কথা। তিনি তো ভবিষ্যতের দিকে তাকিয়েই সঙ্গে ইংরেজদের বন্ধুত্বের ওপর বিশ্বাস করেই তাকে দত্তক নিয়েছিলেন। যে বাজিরাও কাবুল আর পাঞ্জাবের যুদ্ধের সময় ব্রিটিশ কোম্পানিকে টাকা দিয়ে, সৈন্য দিয়ে সাহায্য করলেন, বন্ধুত্বের গৌরব রক্ষা করলেন, সেই ব্রিটিশ কোম্পানি কিনা তারই ছেলেকে বৃত্তি থেকে বঞ্চিত করে সেই বন্ধুত্বের গৌরব একেবারে মাটিতে মিশিয়ে দিলেন। নানা সাহেব রামচন্দ্রকে বললেন, আপনি আর একবার ভেবে দেখুন, এ কত বড় অন্যায়। হ্যাঁ, অন্যায় বই কি। গভর্নমেন্ট তো পেশোয়াকে কথা দিয়েছিলেন যে তার মৃত্যুর পর তার বৃত্তি সম্বন্ধে বিবেচনা করবেন। হ্যাঁ, এই তো কোম্পানির বিবেচনা আমরা দেখতেই পাচ্ছি। শুনুন, আমি বিলেতে আপিল করব। যথাসময়ে কমিশনার মারফত বিঠুরে ডালহৌসির মতানুসারে গভর্নমেন্টের এক আদেশ ঘোষিত হল। ঘোষণায় বলা হল, নানা সাহেবের বৃত্তি এখন থেকে বন্ধ হল, তবে বিঠুরের জায়গিরে কোম্পানি কখনো হাত দেবেন না। কিন্তু পেশোয়ার সময়ে ওই জায়গিরের অধিবাসীরা যে নিয়মে আবদ্ধ ছিল, এখন থেকে সেই নিয়ম আর রইল না। গভর্নমেন্ট 1832-এর ব্যবস্থা রহিত করে বিঠুরের অধিবাসীদের দেওয়ানি আর ফৌজদারি শাসনে নিজেদের অধীন করলেন। নানা সাহেব এবার রামচন্দ্রকে বললেন, 1832-এর ব্যবস্থা রহিত হওয়ার মানে তো বিঠুরের স্বাধীনতা একেবারে বিলুপ্ত। না 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 না, আমি কিছুতেই সহ্য করব না। আপনি ইংল্যান্ডের ডিরেক্টর সভায় পাঠাবার জন্য আবেদনপত্র তৈরি করুন। নানা সাহেব বিলেতে আপিল করবেন শুনে কমিশনার একদিন প্রাসাদে তার সঙ্গে দেখা করতে এলেন। উদ্দেশ্য নানা সাহেবকে নিরস্ত করা। তিনি নানা সাহেবকে বোঝালেন যে এর আগেও পেশোয়ার বাজিরাও একবার আপিল করতে চেয়েছিলেন বটে, তবে শেষে তিনি তারই কথাতে নিরস্ত হয়েছিলেন। কিন্তু নানা সাহেব তো অন্য ধাতুতে তৈরি। তিনি কমিশনারের কথায় মোটেই কান দিলেন না। আপিল করতেই হবে। রামচন্দ্র পন্থ নানা সাহেবের কথা মতো আপিল তৈরি করতে আরম্ভ করলেন। এ কাজে তিনি সিদ্ধহস্ত। 3 দিন 3 রাত ধরে পরিশ্রম করে রামচন্দ্র আপিল তৈরি করলেন। সেই আপিলের ভাষা আর যুক্তির বহর দেখে নানা সাহেব প্রচণ্ড খুশি। বললেন, বাহ, বেশ, ঠিক আছে, এটাই বিলেতে পাঠিয়ে দিন। না না, বিলেতে সরাসরি তো আমরা পাঠাতে পারি না। তবে আমরা পাঠাবো গভর্নর জেনারেলের কাছে, তিনিই পাঠাবেন বিলাতে, এই তো নিয়ম। যথাসময়ে নানা সাহেবের আপিল লন্ডনের ডিরেক্টরদের কাছে পাঠিয়ে দেওয়া হল। বিলেতে আপিল গেল। সেই ঐতিহাসিক আপিলে নানা সাহেব লিখলেন, আমার যুক্তি এই যে প্রথমত পেশোয়া যখন তার উত্তরাধিকারীদের প্রতিনিধি হিসেবে তার রাজ্য ব্রিটিশ কোম্পানির কাছে বিক্রি করেছেন, তখন কোম্পানি পেশোয়া বা তার উত্তরাধিকারীদের তার ন্যায্য মূল্য দিতে অবশ্যই বাধ্য। দ্বিতীয়ত, সন্ধিপত্রে একটি কথা আছে, পরিবার। এই কথাটা বংশানুক্রমিক উত্তরাধিকারীর পরিচায়ক।
কাজেই কোম্পানি যে সন্ধিপত্র অনুসারে পেশোয়ার রাজ্য নিয়ে তার আর তার পরিবারবর্গের ভরণপোষণের জন্য যে বৃত্তি দিতে প্রতিশ্রুত হন, সেই বৃত্তি বংশ পরম্পরায় তার উত্তরাধিকারীরা অবশ্যই পেতে পারেন। তারপর আমি নিজের নজির দেখিয়ে বলতে পারি যে কোম্পানি আর সব রাজবংশের সঙ্গে পেশোয়ার পরিবারবর্গের যেরকম ইতর বিশেষ করেছেন তা মনে হলে হতবুদ্ধি হতে হয়। মহীশূর বা দিল্লির সম্রাটের সঙ্গে কোম্পানি যেরকম ব্যবহার করেছেন, পেশোয়ার সঙ্গে কি ঠিক সেই রকম ব্যবহারই করছেন? কোম্পানি এদের সঙ্গে বরং সদয় ব্যবহার করছেন। দিল্লির সম্রাটের বংশধরেরা এখনও রাজ চিহ্ন আর বৃত্তি দুই ভোগ করছেন, কিন্তু আমার বেলাতে পৃথক ব্যবস্থা কেন? তারপর দত্তকের কথা। পেশোয়া আমাকে যথাবিধি দত্তক নিয়েছেন। কোম্পানি দত্তক পুত্রের বৈধতা স্বীকার করতে বাধ্য। তিনি নিজের পেনশন বাঁচিয়ে অনেক সম্পত্তি রেখে গিয়েছেন, কাজেই তার উত্তরাধিকারীকে কোনোরকম বৃত্তি দেওয়া হবে না। কোম্পানির এই আপত্তির মধ্যে এতটুকু যুক্তি নেই। সন্ধিতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে ব্রিটিশ গভর্নমেন্ট পেশোয়া ও তার পরিবারবর্গের ভরণপোষণের জন্য বছরে 8 লক্ষ টাকা দিতে প্রতিশ্রুত। পেশোয়া ওই বৃত্তির কতটা টাকা খরচ করবেন বা কতটা বাঁচাবেন, ব্রিটিশ গভর্নমেন্টের তা খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। সন্ধিতে এমন কোনো কথা ছিল না যে পেশোয়া তার পেনশনের সব টাকাই খরচ করবেন। কাজেই আমি সাহসের সঙ্গেই জিজ্ঞাসা করছি, কোম্পানির যে সমস্ত বৃত্তিভোগী কর্মচারী আছেন তাদের বেতনের টাকা তারা কিভাবে খরচ করবেন কিংবা তার থেকে কত টাকা সঞ্চয় করবেন তা কি ব্রিটিশ গভর্নমেন্ট জিজ্ঞাসা করতে পারেন? পেশোয়া একজন প্রাচীন রাজবংশধর। তিনি গভর্নমেন্টের ন্যায়পরতার ওপর নির্ভর করেছিলেন। এক্ষেত্রে গভর্নমেন্টের কি উচিত তার বংশধরের সঙ্গে এইরকম ব্যবহার করা? আমি ব্রিটিশ গভর্নমেন্টকে অনুরোধ করব তারা যেন 1808-এর সন্ধিপত্রখানা আরও একবার ভালো করে পড়ে দেখেন। সেই সন্ধির ভাষার মধ্যে যদি কোনো করচুপি না থাকে, তাহলে এই সন্ধির সরল অর্থ দাঁড়ায় কেবলমাত্র পেশোয়া ও তার পরিবারবর্গের ভরণপোষণের জন্য বছরে 8 লক্ষ টাকা বৃত্তি ঠিক করা হয়নি। যেসব বিশ্বস্ত অনুচর বিঠুরে পেশোয়ার অনুগামী, তাদের জীবিকা নির্বাহের জন্য ওই বৃত্তি ঠিক করা হয়েছিল। 34 লক্ষ টাকা আয়ের ভূসম্পত্তির বদলে পেশোয়া পেয়েছিলেন মাত্র 8 লক্ষ টাকার বার্ষিক বৃত্তি। আর এই টাকা থেকে নিজের মানসম্ভ্রম বজায় রেখে তিনি যা বাঁচিয়েছেন তার পরিমাণ তো অতি সামান্য। তাহলে এখন কি জন্য গভর্নমেন্ট তার পরিবারবর্গকে সন্ধি নির্দিষ্ট বৃত্তি থেকে বঞ্চিত করবেন? নানা সাহেবের আপিলের তীক্ষ্ণ যুক্তি আর লিপিকৌশল দেখে বিলাতের কোম্পানির ডিরেক্টররা মুগ্ধ হলেন, কিন্তু কোনো সুফলই হল না। তারা এতটুকু টললেন না। ধুন্ধুপান্তের প্রার্থনায় তাদের হৃদয় কোমল হল না। তারা ডালহৌসির মতই বজায় রাখলেন। তারপরই যথাসময়ে লন্ডন থেকে জবাব এলো, না। লন্ডনের ডিরেক্টর সভা নানা সাহেবকে লিখলেন, আমরা সম্পূর্ণরূপে গভর্নর জেনারেলের নিষ্পত্তির অনুমোদন করে নির্দেশ করছি যে ব্রিটিশ গভর্নমেন্টের ওপর বাজিরাওয়ের দত্তক পুত্র বা পোষ্যদের কোনো দাবি নেই। ভূতপূর্ব পেশোয়া 33 বছর ধরে যে পেনশন পেয়ে সম্পত্তি রেখে গেছেন, তাতেই তার পরিবার আর পোষ্যদের চলতে পারবে। উত্তর জানার পর নানা সাহেব তিনি কিন্তু নিরস্ত হলেন না। আবারও ডিরেক্টরদের কাছে তিনি আবেদন করলেন। আগের মতোই জবাব এলো, না। নানা সাহেবকে যেন জানানো হয় যে তার পিতার বৃত্তি পুরুষানুক্রমিক নয়, সুতরাং তাতে আর তার কোনো দাবি নেই। তার আবেদনপত্র সম্পূর্ণরূপে অগ্রাহ্য করা হল। বিঠুরের কমিশনার যেদিন এই কঠোর উত্তর নিজের হাতে এনে বিঠুরের দরবারে নানা সাহেবের হাতে দিলেন, তখন নানা সাহেব কিন্তু তার রাগ বা ক্ষোভ কথায় প্রকাশ করলেন না। শিষ্টাচারের সঙ্গেই তিনি কমিশনারকে দরবারে অভ্যর্থনা করলেন এবং নিঃশব্দে তার হাত থেকে ডিরেক্টরদের উত্তর গ্রহণ করলেন। নানা সাহেব, আমি আপনার জন্য খুবই দুঃখিত। না, আপনার দুঃখিত হবার কোনো কারণ নেই, অবিচলিতভাবে বললেন রামচন্দ্র পান্ত। নানা সাহেব তখন আজি মুল্লার সঙ্গে পরামর্শ করলেন। সুগঠিত সুশ্রী দীর্ঘকায় এই মুসলমান যুবক
নানার বিশেষ বন্ধু। তিনি ইংরেজি আর ফরাসি ভাষাটা খুব ভালো করেই জানতেন। বুদ্ধিমান সুচতুর আজিমুল্লাহ কানপুরের এক সাধারণ মুসলমান পরিবারে জন্মান। প্রথম জীবনে তিনি মাদ্রাসায় সামান্য লেখাপড়া অবশ্য শেখেন। তারপর ভাগ্য তাকে নিয়ে এলো এক ইংরেজের সংস্পর্শে। তারই কাছে তিনি একটা সামান্য খানসামার চাকরি নিলেন, টেবিলে খাবার দেওয়ার কাজ। তার মনিব দেখলেন ছেলেটি খুবই বুদ্ধিমান। তাকে তিনি যত্নের সঙ্গে ইংরাজি আর ফরাসি শেখালেন। তারপর কানপুরেরই একটা সরকারি স্কুলে আজিমুল্লাহকে ভর্তি করে দিলেন। সেখান থেকে ভালো করে পাশ করে সেই স্কুলেই তিনি মাস্টারি করতে শুরু করলেন। নানা সাহেবের সঙ্গে আজিমুল্লাহর এই সময় আলাপ হয়। তিনি আজিমুল্লাহকে বিঠুরের দরবারে নিয়ে এলেন। তারপর তাকে তার প্রধান পরামর্শদাতার স্থান দিলেন। যেদিন বিলেতের ডিরেক্টর সভা থেকে শেষ সিদ্ধান্ত বিঠুরের কমিশনার নানা সাহেবকে জানালেন, সেদিন সন্ধ্যাবেলাতেই দরবারে বসে নানা সাহেব আজিমুল্লাহর সঙ্গে পরামর্শ করলেন। নানা সাহেব বললেন, আজিম, সবই তো শুনেছ, তবে এখন আমাদের কি কর্তব্য? না, আমি তো ভেবেছিলাম এমন যুক্তি তর্ক আর ইতিহাসের নজির দেখিয়ে আবেদন করলে ফল নিশ্চয়ই ভালোই হবে, কিন্তু এখন দেখছি কোম্পানি মুখে বলে এক, কাজে করে আর এক। দরবার ঘরের দেওয়ালে টাঙানো ছিল বাজিরাওয়ের একটা ছবি। ঝাড়লণ্ঠনের উজ্জ্বল আলো এসে পড়েছে বাজিরাওয়ের মুখের ওপর। সেই দিকে তাকিয়েই নানা সাহেব বললেন, হ্যাঁ, তাই তো দেখছি। ইংরেজের বন্ধুত্বের ওপর পেশোয়ার অগাধ বিশ্বাস ছিল। বিঠুরে আসার পর থেকে তিনি বারবারই কোম্পানির প্রতি আনুগত্য দেখিয়ে এসেছেন। দেখো, কাবুল যুদ্ধে টাকার অভাবে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ত্রাহি ত্রাহি ডাক ওঠে, তখন তো এই রাজ্যহারা বাজিরাওই তাদের 5 লক্ষ টাকা দিয়ে সাহায্য করলেন। পাঞ্জাবের খালসা শিখ যখন প্রবল হুঙ্কারে কোম্পানির রাজ্য অধিকার করতে এগিয়ে এলো, তখন এই বাজিরাওই নিজের খরচে 1000 অশ্বারোহী 1000 পদাতিক দিয়ে কোম্পানিকে বাঁচিয়েছিলেন সেই দিন, তাই না? আর সেই বাজিরাওয়ের ছেলে কোম্পানির কাছে পেশোয়ার বৃত্তি পাওয়ার জন্য আবেদন নিবেদন আর দরবার করেও বিফল হলো। ডালহৌসি তোমার বৃত্তি বন্ধ করে দিলেন। বিলেতের ডিরেক্টররা তোমার আপিল শুনলেন পর্যন্ত না। আজিম, আমি শুধু ভাবছি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহার, কৃতজ্ঞতা বলে কোনো জিনিসই ওদের মধ্যে নেই। কি বললে নানা? কৃতজ্ঞতা? হ্যাঁ, যারা এই দেশে দাড়িপাল্লা হাতে করে বাণিজ্য করতে এসে দেশের মালিক হয়ে বসেছে, যাদের সর্বগ্রাসী ক্ষুধার কাছে ভারতের কত রাজ্য চলে গেল, সেই বণিক জাতের কাছে তুমি কৃতজ্ঞতার আশা করো বন্ধু? হ্যাঁ, যাই হোক, এখন উপায় কি বলো? আমি তো কোনো উপায় দেখতেই পাচ্ছি না। তা তুমি কি একবার যাবে ইংল্যান্ডে? সেখানে গিয়ে আমার হয়ে আপিল করবে? দেখো নানা, তুমি যদি বলো তাহলে তো আমি নিশ্চয়ই যাব। তারপর 1853 সালের জুন মাসে আজিমুল্লাহ নানা সাহেবের দূত হয়ে ইংল্যান্ড গেলেন আপিল করবার জন্য। বিডন সাহেব নামে একজন ইংরেজের সাহায্যে আজিমুল্লাহ নানা সাহেবের হয়ে ডিরেক্টর সভায় আবেদন পেশ করলেন। তীক্ষ্ণ যুক্তিজাল বিস্তার করে তিনি নানা সাহেবের বক্তব্য ইংল্যান্ডের দরবারে তুললেন। কিন্তু যারা এই বণিক কোম্পানির স্বার্থের কাছে নিজেদের মাথা বিকিয়ে দিয়েছেন, তারা তাদের আগেকার সিদ্ধান্তই বহাল রাখলেন। আজিমুল্লাহ কৃতকার্য হতে পারলেন না। তার উদ্যোগ, কৌশল, চেষ্টা সবই ব্যর্থ হল। আজিমুল্লাহ যখন বিলাতে নানার দূত হয়ে গিয়েছেন, তখন সেতারা রাজ্যের দূত হয়ে সেখানে গিয়েছিলেন আরও একজন মারাঠা, তার নাম রঙ্গবাবাজি। কর্তব্যনিষ্ঠ স্থির বুদ্ধির রঙ্গবাবাজিও বিশেষ উদ্যোগ, পরিশ্রম আর অধ্যাবসায়ের সঙ্গে সেতারা রাজ্যের পক্ষ সমর্থনে প্রবৃত্ত হলেন। কিন্তু এই পরিশ্রম, অধ্যাবসায়, উদ্যোগ মোটেই সফল হল না। আজিমুল্লাহ ও রঙ্গবাবাজি দুজনেই ব্যর্থ মনোরথ হয়ে এই দুর্দেশেই পরস্পরের সঙ্গে একতা সূত্রে আবদ্ধ হলেন। ব্যর্থ দৈত্যের নৈরাশ্য নিয়ে আজিমুল্লাহ কিছুদিন পরে দেশেও ফিরলেন। বৃত্তি বন্ধ হল, উপাধি থেকে বঞ্চিত হলেন নানা সাহেব। একটা গভীর বেদনা নানা সাহেবের মনে সেদিন দাগ কেটে গেল। কোম্পানির অবিচার নানা সাহেবকে কোম্পানির প্রতি বিরূপ করে তুলল। কিন্তু বুদ্ধিমান নানা সাহেব হৃদয়ের অসন্তোষ মুখে মোটেই প্রকাশ করলেন না। তখন তিনি তার বিশ্বস্ত পার্শ্বচর তাতিয়া টোপির সঙ্গে পরামর্শ করলেন। তাতিয়া টোপি মারাঠা ব্রাহ্মণ।
আহমদনগরে জন্ম হয় তার। বয়সে ইনি নানা সাহেবের চেয়ে অনেক বড় ছিলেন। প্রতিপালক প্রভুর প্রতি তার ছিল অপরিসীম শ্রদ্ধা। তাতিয়ার উন্নত দেহ, প্রকাণ্ড মস্তক, চওড়া ললাট, প্রতিভাব্যঞ্জক মুখশ্রী বীরত্বের পরিচয় বহন করত। সকলের ওপর এই মারাঠা ব্রাহ্মণের রূপপাণ্ডিত্য নানা সাহেবকে আকৃষ্ট করেছিল। বিঠুরের সৈন্যবাহিনীর তিনিই ছিলেন অধিনায়ক। তাতিয়া তোপির সঙ্গে নানা সাহেব যখন পরামর্শ করলেন, তখন সেই মারাঠা বীর বললেন, ইংরেজকে এই শর্তে বাধা যায় শুধু একটি উপায়, একমাত্র অস্ত্রের যুক্তি ছাড়া আর অন্য কোনো পথ নেই। তবে সুযোগের জন্য আমাদের এখনো কিছুদিন এখন অপেক্ষা করতে হবে। এই কথা শুনে নানা সাহেব আপাতত নিশ্চিন্ত হলেন। হ্যাঁ, অস্ত্রের যুক্তি, কথাটা মন্দ নয়, ভাবলেন বিঠুরের নবীন পেশোয়া নানা সাহেব। নানা সাহেব যখন কোম্পানির দরবারে বৃত্তি আর পদবীর জন্য আবেদন নিবেদন করে ব্যর্থ হলেন, ঠিক সেই সময়ই ঝাঁসির উপর লোলুপ দৃষ্টি পড়ল লর্ড ডালহৌসির। ঝাঁসি বুন্দেলখণ্ডের মধ্যে একটি ছোট্ট রাজ্য, আর ঝাঁসির রাজা তখন গঙ্গাধর রাও। এরই সঙ্গে লক্ষ্মীবাইয়ের বিয়ে হয়। আগেই বলেছি, ছোটবেলা থেকেই লক্ষ্মীবাই বিঠুরেই ছিলেন। একদিন এক জ্যোতিষ মনুর ঠিকুজি দেখে বললেন যে তিনি রাজরানী হবেন। তার পিতা মোরপন্ত জ্যোতিষীর কথাই কিন্তু বিশ্বাস করেননি। কিন্তু এরই মধ্যে অতটুকু মেয়ের নাম চারদিকে ছড়িয়ে পড়েছে। নানা সাহেবের সঙ্গে ছোটবেলা থেকে মনু তলোয়ার খেলতেন, ঘোড়ায় চড়তেন, নানা রকম পুরুষালী খেলা করতেন, আর লেখাপড়াতেও ছিল তার তেমনি আগ্রহ। সকলের ওপর তার ছিল রূপ আর লাবণ্য। মোরপন্ত এরই মধ্যে কত জায়গায় মেয়ের জন্য যোগ্য পাত্রের খোঁজ যে নিয়েছেন, কিন্তু সফল মনোরথ হননি। তাই এখন জ্যোতিষীর মুখে মেয়ে রাজরানী হবে শুনে না, মোরপন্ত খুব বেশি উৎসাহই বোধ করলেন না। কিন্তু জ্যোতিষী তিনি খুব জোরের সঙ্গেই যখন বললেন, শোনো মোরপন্ত, আমার গণনা অভ্রান্ত, তখন মোরপন্তের মনের মধ্যে একটু আশার সঞ্চারও হল। আর এমন সময়তেই বিঠুরে খবর এলো ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের স্ত্রী মারা গেছেন। জ্যোতিষী তখন মোরপন্তকে বললেন, মোরপন্ত, আপনি ওইখানে মেয়ের বিয়ের চেষ্টা করুন। কিন্তু তাকে চেনে কে? বাজিরাও তখন বৃদ্ধ। তখন বৃদ্ধ বাজিরাওয়ের কাছে কথাটা তুললেন মোরপন্ত। সব শুনে বাজিরাও বললেন, আরে হে তো বেশ কথা। শোনো, আমি গঙ্গাধর রাওকে অনুরোধ করে চিঠি দিচ্ছি। যথাসময়ে মোরপন্ত বাজিরাওয়ের চিঠি ঝাঁসির রাজার কাছে পাঠিয়ে দিলেন। রাজা গঙ্গাধর রাও মেয়ে দেখবার জন্য একজন মন্ত্রী পাঠালেন বিঠুরে। মন্ত্রী ফিরে এসে সেই পাত্রের রূপ, লাবণ্য, গুণ, গৌরবের যে সকল বিবরণ দিলেন, তা শুনে গঙ্গাধর রাও বাজিরাওয়ের কথায় রাজি হয়ে গেলেন। 1842 সালের বৈশাখ মাসে খুব ধুমধামের সঙ্গে ঝাঁসির মহারাজার সঙ্গে 8 বছরের মনুবাইয়ের বিয়ে হয়ে গেল। জ্যোতিষী নিজের গণনা সফল হলো দেখে খুবই খুশি হলেন। আর মোরপন্ত এত বড় রাজবংশে মেয়ের বিয়ে দিতে পেরে তিনি নিজেকে কৃতার্থ মনে করলেন। এ সৌভাগ্য যে দরিদ্র ব্রাহ্মণের প্রত্যাশার বাইরে। যখন গঙ্গাধর রাওয়ের কাপড়ের সঙ্গে মনুর গাঁটছাড়া বাঁধছিলেন, 8 বছরের বালিকা তখন তাকে বললেন, ঠাকুরমশাই, ভালো করে শক্ত করে গাঁটছড়া বাঁধুন। পাশে দাঁড়িয়েছিলেন কিশোর নানা। তার ছেলেবেলার সাথীর মুখে এই অদ্ভুত কথা শুনে তার মন খুশিতে ভরে গিয়েছিল। যিনি একদিন তেজস্বিতার সঙ্গে মেরি ঝাঁসি দুঙ্গি নেহি কথাটা বলে ইংরেজ রাজপুরুষের বিস্ময় জন্মে দিয়েছিলেন। 8 বছর বয়সে তার ওই রকম কথা বলার ধরন সেদিনকেই প্রমাণিত হয়েছিল। বিয়ে হয়ে গেল। মনুবাই বিঠুর ছেড়ে ঝাঁসিতে যাবেন। বিদায় নেবার সময় শৈশবের সাথী ধুন্দুপান্ত নানা সাহেবকে তিনি বললেন, আমাকে যেন ভুলে যেও না। মনুবাই বিঠুর ছেড়ে ঝাঁসিতে এলেন। নতুন বউ রাজবাড়িতে প্রবেশ করলেন। মারাঠাদের নিয়ম অনুসারে শ্বশুরবাড়িতে বউয়ের এক নতুন নাম রাখা হয়। বালিকা মনুর আশ্চর্য রূপ দেখে প্রত্যেকের চোখ জুড়িয়ে গেল।
সে রূপ আজ আবার অলঙ্কারে অপরূপ হয়ে উঠেছে। এই দিব্যকান্তি দেখে পুরবাসীদের আনন্দের সীমা রইল না, যেন মূর্তিমতী স্বয়ং মা লক্ষ্মী। আর সেই জন্য নববধূর নাম রাখা হল লক্ষ্মীবাই। মোড়পন্তের মনুবাই, বিঠুরের ছাবেলি বা ময়না এখন থেকে হয়ে গেলেন লক্ষ্মীবাই। বিয়ের পর লক্ষ্মীবাইয়ের পিতা মোড়পন্ত ঝাঁসির দরবারে সর্দার হলেন। বিয়ের 12 বছর পর লক্ষ্মীবাই একটি পুত্রের জন্ম দিলেন। নবকুমার লাভ করে গঙ্গাধররাও তিনি খুবই আনন্দিত। নগরে মহোৎসবের অনুষ্ঠান হল। কিন্তু 3 মাস পুরো হতে না হতেই রাজকুমারের অকাল মৃত্যু রাজপুরীতে বিষাদের ছায়াপাত করল। রাজ্য হল নিরানন্দ। ছেলের শোকে রানী হলেন কাতর। আর গঙ্গাধররাও, তিনি এতটাই আঘাত পেলেন যে তার শরীর একেবারে ভেঙে গেল। তারপর তার অনেক চিকিৎসা হল, কিন্তু তিনি আর সেরেই উঠলেন না। দুরন্ত রোগ অবশেষে কুড়ে কুড়ে তার দুঃসহ শোকের শান্তি করল। মারা যাবার আগে গঙ্গাধরও যথানিয়মে একটা দত্তক গ্রহণ করলেন। এই দত্তক পুত্রের নাম দামোদর রাও। রাজা গঙ্গাধরও কিন্তু ইংরেজ প্রতিনিধির সামনেই এই দত্তক গ্রহণ করলেন। দত্তক নেবার সময় মহারাজা ইংরেজ প্রতিনিধিকে লিখলেন, আমি এখন খুব অসুস্থ হয়ে পড়েছি। আমার পূর্বপুরুষদের নাম বিলুপ্ত হবে ভেবে আমার খুব কষ্ট বোধ হচ্ছে। আমি এই জন্য ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে আমাদের যে সন্ধি হয়, সেই সন্ধি অনুসারে আমি আমারই এক নিকট আত্মীয়ের 5 বছরের একটি ছেলেকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করছি। করুণাময় ঈশ্বরের কৃপায় যদি আমার অসুখ সারে এবং তারপর যদি আমার আর পুত্র সন্তান জন্মে, তাহলে আমি এ বিষয়ে যা করবার তখন তাই করব। আর আমি যদি বেঁচে না থাকি, তাহলে আমার অনুরোধ, ব্রিটিশ গভর্নমেন্ট যেন এই দত্তক পুত্রের প্রতি অনুগ্রহ দেখিয়ে বালকের মাতা অর্থাৎ আমার বিধবা স্ত্রীকে আজীবন সমস্ত বিষয়ের অধিকার প্রদান করেন। তার প্রতি যেন কখনো কোনো রকম অসৎ ব্যবহার দেখানো না হয়। গঙ্গাধরের চিঠিতে যে সন্ধির কথা বলা হয়েছে, সেই সন্ধি হয়েছিল 1817 সালে। রামচন্দ্র রাও তখন ঝাঁসির রাজা। বুন্দেলখণ্ডের রাজ্যগুলো কোম্পানির করায়ত্ত হবার পরই এই সন্ধি হয়েছিল। এই সন্ধিতে রামচন্দ্র ও তার উত্তরাধিকারীরা পুরুষানুক্রমে ঝাঁসির স্বত্বাধিকারী বলে স্বীকৃত হয়েছিলেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের গল্পে আজকের কাহিনী মণিবাগচির কলমে নানা সাহেব অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন ঝাঁসির রানী ও নানা সাহেব, প্রথম পর্ব। এখনো পর্যন্ত গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন, সঙ্গে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আবারও বলবো, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে। ও হ্যাঁ, সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আবারও দেখা হচ্ছে কয়েকদিনের মধ্যে গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্বের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন।